আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। আপনারা হয়তো আমার এর আগের ভিডিওটা দেখছেন, না দেখে থাকলে আমি অনুরোধ করবো ওই ভিডিওটা দেখে আসতে, যেখানে আমি ইলাবোরেট করছি কীভাবে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটাকে পুরো ডিসরাপ্ট করে একটা ফেক সিস্টেম তৈরি করছে রকাফেলার ব্রাদার্স। অ্যান্ড ওটার সাথে আমার বইটা থাকার জার্নিটা এবং আমার নিজস্ব কিছু কার্যক্রম নিয়ে আপনাদেরকে আমি ওইখানে অনেক বেশি ডিসক্রাইব করছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দিয়ে শুরু হবে। এটা ইন্টারেস্টিং নেই, এটা অনেক অ্যালার্মিং। শব্দটা অ্যালার্মিং আর কি। কেন বলতেছি, কারণ আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ফেসবুক বা মেটা কার, চ্যাট জিপিটি কার, জেমিনাই কার, কোনো একটা কোম্পানি বা এরকম এন্টারপ্রাইজ লেভেলের কোনো কোম্পানি কিন্তু আমাদের মুসলমানদের দখলে নাই। প্রত্যেকটা জিনিস ইজ ওন বাই সাম আদার গায় যে কিনা মুসলিম না। মানে এটা নেসেসারি যে সে মুসলিম না, এটা আমরা দেখতেছি। এটা কেন? মানে এই জায়ান্ট কোম্পানিগুলো আসলে কীভাবে তৈরি হচ্ছে এবং আমাদের মুসলমানের স্বর্ণযুগটা কীভাবে হারায় গেল, কোন একটা ব্লু প্রিন্টের কারণে আজকে চাইলেও আমরা এত পরিশ্রম করেও একটা কোম্পানি দাঁড় করাইতে পারতেছি না। এটার পুরো ব্যাখ্যাটা আজকের এই পার্টে আমরা করব। এবং এটার পিছনে শুধুমাত্র রথস্টাইল্ড আছে ব্যাপারটা এমন না, আরও একটা ফ্যামিলি আছে যাদের কথা আমি এর আগের ভিডিওতেই বলছিলাম, রকাফেলার ব্রাদার্স। তাদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো জন ডি রকাফেলারের জন্ম হইল 1839 সালের দিকে নিউ ইয়র্কে। তো এই লোকটা বেশ দরিদ্র ছিল। তার আব্বা একজন হচ্ছে ক্যান্সারের ফেক ওষুধ সেল করতে, এবং উনি পড়ালেখাও ঠিকঠাক মতো করে নাই, স্কুল শেষ করছে, কলেজে উঠতে পারে নাই। এই লোকটা কিন্তু বেশ দরিদ্র একটা মানুষ এবং একটা কোম্পানির বুক কিপার ছিল। ওইখান থেকে নিয়ে শুরু করে উনি মোটামুটি 1900 শতাব্দীর শুরুর দিকেই তার নেটওয়ার্থের অবস্থা এমন ছিল যে আজকে ইলন মাস্কের টোটাল ওয়ার্থ হয়তো ইউএস জিডিপির মাত্র 0.7%। আর ওনার ওই আমলে দাঁড়ায় এই নেটওয়ার্থটা ছিল টোটাল ইউএস জিডিপির 1.5%, অর্থাৎ লিটারালি টোয়াইস। এবং সে ওই পয়েন্টে দাঁড়ায় টোটাল ইউএসএ ইন্ডাস্ট্রির, অয়েল ইন্ডাস্ট্রির 90% প্লাস তার দখলে ছিল। সেই ঘটনাটা আসলে ঘটাইল কেমনে? 1859 সালের দিকে যখন শিল্প বিপ্লব শুরু হয়, এই সময়টাকে অনেকে অয়েল রাশ বলে। অর্থাৎ মানুষ তেলের উপকারিতা জানতে পারলো, বিভিন্ন জায়গায় তেল পাওয়া যায়, মানুষজন তেল উত্তোলন করতেছে। তো এখানে রকাফেলার তাকায় দেখলো যে মানে এই জায়গাটাতে আমি তেল পাবো কি পাবো না, আই এম নট শিওর আর কি। মানে আমি হয়তো ট্রাই করতে পারি, পাইলে অনেক বড় লোক হবো, না পাইলে হয়তো কিছুই হবো না। আবার এখানে লিগাল বিভিন্ন ঝামেলা আছে। ও চিন্তা করলো যে আমার এই যুদ্ধে নামার কি আছে, এর থেকে বেটার আমি, সবাই যেহেতু তেল উত্তোলনই করে, তাহলে আমি এমন একটা কোম্পানি তৈরি করি যেই কোম্পানিতে এই লোকগুলো এসে তার অয়েলটা রিফাইন করে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে ক্রুড অয়েল কিন্তু রিফাইন করা লাগে, এবং এই জাস্ট রিফাইন করা নিয়েই আমেরিকা কত বড় বড় যুদ্ধ করে, এখনও করে, আপনারা দেখেন। তো সে একটা কোম্পানি তৈরি করলো, রকাফেলার অয়েল রিফাইনার আর কি, ক্রুড অয়েল রিফাইনার টাইপের। এই কোম্পানিটা প্রথমে শুরু হয়েছে, এখানে কোনো খারাপ কিছু না, একটা মানুষ কোম্পানি তৈরি করতেই পারে। কিন্তু এই কোম্পানিতে যে ব্লু প্রিন্টটা ছিল, সেই ব্লু প্রিন্টটাই আজকের দিনের মেটা, অ্যামাজন, গুগল, ইউটিউব থেকে শুরু করে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যত জায়গায় আপনি মনোপলি কিংবা সিন্ডিকেট দেখেন, সেখানে এটা ফলো করা হয়। সেটা কি ছিল? প্রথম দিকে জিনিসটা খুব নর্মাল। প্রথম দিকে সে এক ধরনের ইন্টিগ্রেশন আনার ট্রাই করলো, যেটাকে আমাদের বিজনেসের ভাষায় বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের সিস্টেমটা খুব সিম্পল। ধরেন আপনি যখন, আমি সহজে বলি, যখন আপনি অয়েল রিফাইনারির ব্যবসা দিচ্ছেন, এটার জন্য হয়তো আপনার অনেক ধরনের সাপোর্ট বা অন্যান্য বিজনেসের হেল্প আপনাকে নিতে হচ্ছে। যেমন ধরেন প্রবাবলি আপনার এইটা কোথায় রিফাইন হবে ওই জায়গাটা আপনার দরকার, কি কি মালামাল দিয়ে রিফাইন হবে সেগুলো আপনার দরকার, ঠিক আছে? মানে বিভিন্ন সাপ্লাই চেনের উপরে আপনি ডিপেন্ডেন্ট। ও চিন্তা করলো এদের সবাইকে তো আমার প্রফিট দেওয়া লাগতেছে, সো হাউ অ্যাবাউট আমি সব কিছুই ওন করা শুরু করি, অর্থাৎ আমি নিজের করা তৈরি করি, তাহলে আমার কারো উপরে নির্ভর করতে হচ্ছে না। বেশ ভালো, এখানে কোনো খারাপ কিছু নাই। তো এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে সে খুব ফাস্ট কিছু ইনভেস্টমেন্ট করেই, মানে যেহেতু সে ফাস্ট মুভার ছিল এই রিফাইনারির মধ্যে, তো খুব দ্রুত সে টাকা পয়সা দেখছে। সেই টাকাটাকে খরচ করে সে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করলো, সাপ্লাই চেনটা তার দখলে চলে আসলো। এই সিচুয়েশনে দাঁড়ায় সে এখানেও খারাপ কিছু করে না, এটা বলা যাবে না, এটা নর্মাল। বাট এই অবস্থায় দাঁড়ায় তার কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি হাই। এই পর্যায়ে দাঁড়ায় সেই জিনিসটা যেটা করলো সেটাকে বলা হয় হরাইজন্টাল ইন্টিগ্রেশন। হরাইজন্টাল ইন্টিগ্রেশনের সিস্টেমটা হচ্ছে এরকম যে সে তার আইদার তার অপোনেন্ট কোম্পানিকে হয় কিনে ফেলবে, অথবা
ওই আইডিয়াটাকে কপি করে তাকে থ্রেড দিয়ে আইদার গুম করবে নাহলে মার্ডার করে দিবে। এই জায়গা থেকে শুরু হয় তার ব্লু প্রিন্ট। অর্থাৎ সে এমন একটা সিস্টেম তৈরি করার ট্রাই করতেছিল, আপনি যেই দিকে তাকাবেন সেই দিকেই রকাফেলার, যেই দিকে তাকাবেন সেই দিকেই রকাফেলার ইন্ডাস্ট্রির উত্থান আপনি দেখবেন, এই বাদে আর কিছু নাই। অর্থাৎ আপনি যেদিকে ঢিল ছড়বেন সেটা রকাফেলারের দিকেই যাবে। তো রকাফেলার মোটামুটি সব জায়গায় দখল করতেছে, আইদার সে মনোপলি ক্রিয়েট করতেছে, সিন্ডিকেট করতেছে, মেরে ফেলতেছে, বা কোনো একটা মিথ্যা মামলা দিয়ে অন্যান্য বিজনেস আইদার সে থামাই দিচ্ছে অথবা সেটাকে কপি করতেছে বা কিনে ফেলতেছে। যারা রাজি হচ্ছে না তাদেরকে ওই লাইন থেকে সরাই দিচ্ছে। এরকম করতে 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 1872 সালের মধ্যেই তার আন্ডারে লিটারালি 25 থেকে 26টা আরগুয়েবলি সেইট অয়েল রিফাইনারি বিজনেস ছিল, যেগুলো এক একটা কোম্পানি যেটা তার আন্ডারে ছিল। এখন এই পর্যায়ে আসার মাঝখানে রকাফেলারের এই যে এত কুকীর্তি, এদের কুকীর্তিগুলো সবার সামনে আসা শুরু করলো। অর্থাৎ মানুষজন দেখতেছে যাচ্ছে এই লোকটা তো মার্ডার করে, এই লোক তো অন্য কোম্পানি খুলতে দেয় না, একটা সৎ ব্যবসায়ী ব্যবসা করবে তাই করতে দিচ্ছে না। তো মানুষজনের মধ্যে একটা ঘৃণা শুরু হইলো যে না, লোকটা আসলে ভালো না। সো বিভিন্ন প্রোটেস্ট হইতেছে। এর মাঝখানে 1800 জাস্ট এর 10 বছরের মধ্যেই তার একটা ডিসিশন নেয়। মাঝখানে আরও অনেকগুলো স্টেপ আছে, এটা আপনারা যারা পার্ট 1 দেখে আসছেন বুঝবেন, আমি ওইটুকু স্কিপ করে চলে যাব। 1882 সালের দিকে রকাফেলারের একজন লয়ার আর কি তাকে একটা বুদ্ধি দেয় যে আপনি একক কোনো কোম্পানি রাখেন না, আপনি একটা হোল্ডিং কোম্পানি তৈরি করেন, এটার নাম আপনি দিতে পারেন স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট। ওই কাজটাই করলোই, কোম্পানির নাম দিল স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট, যেটার আন্ডারে লিটারালি 41টা, মানে আগে ছিল 25-26টা, এখন 41টা অয়েল রিফাইনারি বিজনেস এইটার আন্ডারে। এবং এই 41টা বিজনেসের মাথায় সে তার নিজের 41 জন লোককে বসাই দিল। সো দূর থেকে দেখলে মানুষজন মনে করতেছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মনে হয় আর মনোপলিটা নাই, বাট ওই 41টা বিজনেসের 41টা মাথায় তার নিজের, এবং টেকনিক্যালি রকাফেলারের প্রত্যেকটার মালিক। আজকে আপনি যতগুলো হোল্ডিং কোম্পানি দেখেন সেম ব্লু প্রিন্টটা ফলো করে। অর্থাৎ যেমন আপনি যদি চিন্তা করেন গুগলের মাদার কোম্পানিকে, এটার কোম্পানিটার নাম হচ্ছে অ্যালফাবেট। এই অ্যালফাবেট কোম্পানির আন্ডারে গুগল আছে, অ্যালফাবেট কোম্পানির আন্ডারে ইউটিউব আছে, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি যদি মেটা হোল্ডিংসের আন্ডারে চিন্তা করেন, মেটার আন্ডারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ঠিক আছে। সো গেট দ্য আইডিয়াস। অর্থাৎ এমন একটা কোম্পানি ক্রিয়েট করা যেটাকে আপনি এত উপরে ফেলাই দিবেন যে আপনার কাছে মনে হবে যে মনে হয় ফেসবুক আর ইনস্টাগ্রাম মনে হয় একটার কম্পিটিটর, বাট আসলে না, দুইটা কোম্পানি একই কোম্পানি, ঠিক আছে। তো এর মাঝখানে 1902 সালের দিকে রকাফেলার একটা বোর্ড তৈরি করে, জেনারেল এডুকেশনাল বোর্ড, যেটা নিয়ে আমি পার্ট 1-এ একদম বিস্তারিত কথা বলছি, কীভাবে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটাকে ও টক্সিকেটেড করে ফেলে। অ্যান্ড দেন জাস্ট কিছু সময়ের মধ্যে 1904 সালের মধ্যে এই লোকটা টোটাল ইউএসের অয়েল ইন্ডাস্ট্রির লিটারালি 90% প্লাস ওন করতো। এবং ওই টাইমে এই পুরা রকাফেলার ব্রাদার্স বা রকাফেলার ফাউন্ডেশনের টোটাল নেটওয়ার্থ ছিল $900 মিলিয়ন। ছোট লাগতেছে, আজকের দিনে যদি চিন্তা করেন ওই $900 মিলিয়ন আজকের দিনে দাঁড়ায় $400 বিলিয়ন সমান। সো 1904 সালে তো সে বেশ বিশাল একটা রাজত্বের মালিক, বাট স্টিল তার সব কিছু তার ফেভারে চলতেছিল না। 1911 সালের দিকে ইউএসের একটা খুব পপুলার নিউজ পেপারে তার মার্ডার কেসগুলো ওপেন হয়। অর্থাৎ মার্ডার কেস নিয়ে ওপেনলি কথাবার্তা শুরু হয়। অর্থাৎ সে যাদেরকে মার্ডার করছে, যত ধরনের কুকীর্তি করছে, সব কিছু তার সামনে আসা শুরু করে। এবং এখানে ইউএসএ পুরো জাজমেন্ট সিস্টেমটাও তার এগেনস্টে যায়। কিন্তু ভাই এখানেই আছে সবচেয়ে বড় টুইস্টটা। সব থেকে বড় টুইস্ট, আমাদের স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট অর্থাৎ এসওটি এবার ভেঙে গেছে। এসওটি ভেঙে গেছে, কিন্তু আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন বা আমাদের এপিসোডগুলো দেখেন, আপনারা এটা বুঝতেছেন যে এই ট্রাস্ট ভাঙলে আসলে ক্ষতি রকাফেলারের একদমই হয় নাই। ইনফ্যাক্ট রকাফেলার টেরই পায় নাই, কারণ এই যে কোম্পানিগুলো ভাঙছে, বরং এটা তো লাভ হয়েছে, কারণ টেকনিক্যালি ও তো সবগুলো কোম্পানিরই মালিক ছিল। সো এই পর্যায়ে যায় যখন কোম্পানিটা ভাঙছে, তখন বাকি ইনভেস্টর যারা আছে, যারা জিনিসটা বুঝে নাই, তারা এখন এই কোম্পানিগুলোর উপরে ইনভেস্ট করতে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন তো তাহলে এইটা তো রকাফেলার মুক্ত, এখন তার মনোপলি নাই, তাহলে ইনভেস্ট করা যায়, আমারও ব্যবসা হতে পারে। তারা যখন ইনভেস্ট করতে আসলো, ধুম করে শেয়ার মার্কেট এগুলোর প্রাইস হাই হইলো, রকাফেলার আরও বড় লোক হইলো। এবং এইখানে আজকের দিনের কিছু নাম আমি আপনাকে উল্লেখ করি। আপনি হয়তো মোবিলের নাম শুনছেন, ওই যে আমরা বাইকে তারপরে গাড়িতে ইউজ করি, ঠিক আছে। সো এই যে মোবিলটা, এইটা মূলত আপনারা এই যে একটু আগে বললাম না স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্ট, এই স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্টের যে নিউ ইয়র্কের ভার্সন, ওটার নামই হচ্ছে মোবিল, যেটা এখন পর্যন্ত চলে। আপনি তো বলবেন ভাই আমি মোবিল ইউজ করি না, আমি শেভরন ইউজ করি। এই শেভরন হচ্ছে স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্টের ক্যালিফোর্নিয়া ভার্সন আর কি। এরপর আপনি আরও যত কোম্পানির নাম নেন, এক্সন থেকে শুরু করে আপনার আশপাশে যতগুলো অয়েল ইন্ডাস্ট্রি দেখতেছেন, ওইটার 10টার মধ্যে 9টারই মালিকানা রকাফেলারের।
সো এগেইন আমি আবারও পার্ট 1টাকে রেফার করব, বাট এখানেও আমি আর একটু এক্সপ্লেন করে দিই। 1913 সালের দিকে রকফেলার ফাউন্ডেশন $250 মিলিয়ন মতো ইনভেস্ট করে মেডিকেল খাতে, এডুকেশনাল সেক্টরে। বাট যেটার পিছনে কি ছিল নীল নকশাটা, এটা কিন্তু আমি পার্ট 1-এ একদম ব্যাখ্যা করছি, যেটার সাথে আপনি টান দিলেই ওই সোহাগ ভাইয়ের 3টা প্রশ্নও মিলে যাবে। তো এই প্রত্যেকটা কাজ এখন যে সে যেগুলো করতেছে, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে পাবলিক ইমপ্রেশন, পাবলিক পালসকে নিজের আন্ডারে রাখা। অর্থাৎ মানুষ যেন মনে করে লোকটা খুব ভালো কাজ করতেছে, খুব ফিলান্থ্রপিক কাজ করতেছে, কিন্তু এইটার থ্রুতে সে যে প্র্যাকটিসটা সূচনা করে দিল, সেই জিনিসটাই কিন্তু একটা পর্যায়ে যে রথচাইল্ডের যে গোল্ড ইন্ডাস্ট্রিটা ডিসরাপ্ট করে দেওয়া, ওরা কিভাবে করে ব্যাংকিং সিস্টেমটা ডেভেলপ করছে, প্রত্যেকটার সাথে জিনিসটা কানেক্টেড আছে। আর আজকের দিনে দাঁড়ায় আপনি আপনার আশপাশে যতগুলো এরকম একদম বিগ জায়েন্ট টাইপের কোম্পানি দেখেন, আপনি জানেন যে তার পাশে অন্য একটা কোম্পানি সে ন্যায্য দামে পণ্য বিক্রয় করতে গেলেও তাকে করতে দেয় না। তারা যে ব্লু প্রিন্টটা ফলো করে, সেই ব্লু প্রিন্টটাই হচ্ছে ওই রকফেলারের ব্লু প্রিন্ট। অর্থাৎ ভাই, সব সম্পদ আমিই করব, আমার আশপাশে যদি আমার কোনো যোগ্য কম্পিটিটরও থাকে, তাহলে ফ্লোর দেওয়া দূরের কথা, হয় তার ব্যবসা আমার কাছে বেঁচে যেতে হবে, অথবা তার ব্যবসা আমি কপি করে তাকে আমি গুম করে ফেলবো। এই সিস্টেম এখনও চলে। দ্যাটস ওয়াই আমরা মুসলমানরা আজকের দিনে চাইলেও আমরা একটা ফেসবুক তৈরি করতে পারতেছি না। হ্যাঁ, এরকম হয়তো প্ল্যাটফর্ম আপনি তৈরি করছেন, কিন্তু এটা ফেসবুকের স্কেলে কিন্তু আমরা নিতে পারতেছি না। আমরা চাইলে আজকে গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন তৈরি করতে পারতেছি না, ওই স্কেলে আমরা নিতে পারতেছি না। তাহলে এই যে প্রবলেমগুলো, এটা দূর তাহলে আসলে কীভাবে হবে? এই দূরটা হবে তখনই যখন আমরা আমাদের এই এডুকেশনাল সিস্টেমটাকে চেঞ্জ করতে পারবো। আমি এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করবো, পার্ট 1টা দেখে দেন এই পার্টটুকু দেখেন। আমি যেটা টার্গেট করছি, আমার সাথে, আমি একা বললে ভুল হবে, আমার সাথে অনেক ভাই ব্রাদার আছেন যারা ইসলামিক উম্মারই অংশ, তারা আমাদের আলটিমেট সিলেবাস সোসাইটিটাকে গোছানোর চেষ্টা করতেছি আমরা সবাই মিলে। অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা মানুষের যেন ছোট্টখাট্ট একটা করে ব্যবসা থাকে, সে চাকরি করুক, যাই করুক না করুক, সে যেন ছোটোখাটো বিজনেসের থ্রুতে আমরা যেন নিজেদের একটা ইসলামিক সোসাইটি বা কমিউনিটি তৈরি করতে পারি। আমি আপনাদের প্রত্যেককে এক্ষেত্রে বলতে পারেন ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করবো যে আমাদের আলটিমেট সিলেবাস সোসাইটির ভিতরে আপনাদের কী ধরনের ব্যবসা আছে, কেমন কী আছে সেটা নিয়ে বলতে। সেটা যদি হালাল ব্যবসা হয়, অবশ্যই হয় আপনি আমাদের কাছ থেকে হেল্প পাবেন, অথবা যেহেতু আমি ছোটো মানুষ, আমি কোনো এক বড় ভাইয়ের সাথে আপনার ইনশাল্লাহ কানেকশন করে দিব, যেন আপনারও একটা সুন্দর বিজনেস তৈরি হয়। অ্যান্ড লং টার্মসে আমরা আলটিমেট সিলেবাস সোসাইটির সামনে যতগুলো প্ল্যান অ্যান্ড কন্টেন্ট আসতেছে, আপনি দেখবেন যে আমাদের মেজরিটি টার্গেটই থাকবে আমরা এমন একটা সিস্টেম তৈরি করতে চাই, যে সিস্টেমে আমরা একজন আরেকজনকে হেল্প করবো। হয়তো কারো এডুকেশনাল ডিগ্রি আছে, কারো হয়তো নাই, কারো হয়তো ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, কারো হয়তো নাই, কারো হয়তো বিজনেস নলেজ আছে, কারো নাই, কিন্তু সবার মেইন লক্ষ্য একটাই ভাই, সেটা হচ্ছে আমাদের ইসলামিক নলেজ এবং তাকওয়াটা অবশ্যই থাকতে হবে। সো দ্যাট ওয়াজ অল ওভার দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।